নমস্কার, শুরু করছি আজকের পর্বের বাংলা বলছে। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলা বলছে অনেক কিছুই, রাজনৈতিক থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক নানা বিষয়কে কেন্দ্র করে যে বিতর্কের আবহ বিভিন্ন ক্ষেত্রে তৈরি হয়, সেই সমস্ত বিষয়গুলোকে আমরা প্রতিদিন আপনাদের কাছে সন্ধ্যে 7টার সময় বাংলা বলছে বিতর্কের আকারে আমরা নিয়ে আসি। রাজ্য রাজনীতিতে যখন ঝড় ওঠে সেই সময়, কিন্তু এই মুহূর্তের যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, একদিকে কোথাও ভারতীয় জনতা পার্টির এই যে প্রবল পরাক্রম, সেই প্রবল পরাক্রমের মধ্যে কোথাও কোথাও গিয়ে একটা কি অনাস্থা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, বিশেষভাবে অর্থনীতির প্রশ্নে, দ্রব্যমূল্যের প্রশ্নে যেমন এই বিষয়টা রয়েছে, ঠিক তেমনভাবে আঞ্চলিক শক্তি হিসাবে যদি বলা হয় তৃণমূল কংগ্রেস বরাবরই তাকে আঞ্চলিক তকমা, এবং গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সমস্ত নেতা যাদের অন্য ধরনের কাজ আছে, প্রান্তিক হয়ে পড়েছেন, সেই প্রান্তিক নেতা, প্রান্তিক মানুষদের নিয়ে এক নতুনভাবে পথ চলা শুরু করতে চাইছে তৃণমূল কংগ্রেস। কতটা কি হবে, কিভাবে হবে সেটা সময় বলে। তার কারণ রাষ্ট্রের চরিত্র যেমন বদলাতে থাকে, রাজনীতির গতি প্রকৃতি বদলাতে থাকে, আর এই বদলটার ছবি আমরা তুলে ধরি বিতর্কের মাধ্যমে আর+ নিউজে বাংলা বলছে। আজও তেমনি থাকবে। এই মুহূর্তে অনেকগুলো বিষয়কে নিয়ে আবর্তিত হচ্ছে অন্য রাজ্য, পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা, গোয়া, উত্তরপ্রদেশ, 7টা রাজ্যে 3 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস তার কমিটি তৈরি করে ফেলবে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরকমই আরও একটি দল আম আদমি পার্টি, গতকাল তারা জানিয়ে দিয়েছে উত্তরপ্রদেশে তারা 404টি আসনেই তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। পাঞ্জাবে প্রত্যেকটি আসনে আম আদমি পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে। তাহলে স্বাভাবিকভাবে যে দুটো একেবারে সর্বভারতীয় দল, জাতীয় দলের সামনে এই আঞ্চলিক শক্তিগুলো যারা নিজেদেরকে বলছে যে আমরাও সর্বভারতীয় দল, তারা যদি তাদের জোট কতটা কিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, এখন এইটা নিয়ে রাজনৈতিক মহলে এক তীব্র কৌতূহল তৈরি হয়েছে। আজকেও বিতর্কে যাব। 4টি কেন্দ্রে যে উপনির্বাচন আছে, প্রত্যেক দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির নেতৃবৃন্দ প্রত্যেকেই তারা বক্তব্য রাখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে রয়েছেন, উত্তরবঙ্গ থেকে ফিরে তিনি গোয়াতে যাবেন, সেখানে রয়েছেন এবং আজকে তিনি তার বক্তব্য রেখেছেন। কিন্তু শুরুতে আমরা শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন সমসাময়িক রাজনীতি এবং বিভিন্ন ইস্যু নিয়ে তার বক্তব্যের একটু অংশ আপনাদেরকে প্রথমে একটু শোনাতে চাই। শান্তিপুর ও দিনহাটায় বিজেপির 2জন সাংসদ সদস্য দাঁড়িয়েছিল। এখানে দাঁড়িয়েছিল জগন্নাথ বাবু, আর দিনহাটায় দাঁড়িয়েছিল নিশীথ প্রামাণিক। নিজেদের স্বার্থ চরিতার্থ করবে বলে এবং রাজনৈতিক লালসায় লিপ্ত থাকার জন্য মানুষের রায়কে প্রত্যাখ্যান করে, তারা আপনাদের রায়কে প্রত্যাখ্যান করে কেউ সাংসদ হয়ে মন্ত্রী থাকবে আর কেউ সাংসদ পদকে আগলে রাখবে বলে, দিল্লিতে চাটুকারিতা করে নাম্বার বাড়াবে বলে আপনাদের রায় প্রত্যাখ্যান করেছে। সেই কারণে শান্তিপুরে উপনির্বাচন। আপনি রাস্তায় বেরোতে পারবেন না। যা আফগানিস্তানের অবস্থা হয়েছে, ভারতবর্ষের তাই অবস্থা হবে। ট্রেনের চাকা ধরে ঝুলবেন। এখন একদম চূড়ান্ত গিয়ে দেশটা পৌঁছেছে খালি 2টো লোকের জন্য। 130 কোটি মানুষের দেশ, আর মানুষকে চাকর বাকর করে যারা রেখে দিয়েছে, যে দিল্লির কথায়, গুজরাটের কথায় যারা বাংলাকে পরিচালিত করতে চায়, বাংলাকে, বাংলার মানুষের জীবন পরিচালনা করতে চায়, তাদেরকে উৎখাত করতে হবে বন্ধুরা। আপনারা বলছেন কি? আপনারা বলছেন যে বাংলাকে বাংলাদেশ করে দেবে। বলুন, 27শে মার্চ নির্বাচনের সময় বাংলাদেশ কে গেছিল? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছিল। শেখ হাসিনাকে পাশে নিয়ে জয় বাংলাকে বলেছিল। বাংলার মাটিতে জয় বাংলা বলে না, বাংলাদেশের মাটিতে বিজেপি গিয়ে জয় বাংলা বলে। এই বিজেপির দ্বিচারিতাকে আগামী দিন শেষ করার জন্য 2 নম্বর বোতাম টিপে ব্রজকে জেতাতে হবে, নইলে ভারতবর্ষ বাঁচবে না। উৎখাত করার ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। বারবার করে গতকালও তিনি উৎখাত করার ডাক দিয়েছেন এবং গোটা দেশ জুড়ে একনায়কতন্ত্র এবং তানাশাহি বজায় করেছে বিজেপি। পাল্টা প্রশ্ন নিঃসন্দেহে থাকতেই পারে। বিতর্কে যাব। বিতর্কে আজকে আমাদের সঙ্গে রয়েছে কোহিনুর মজুমদার, রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের বিশিষ্ট অধ্যাপক এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম তাত্ত্বিক নেতা অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। স্বাগত জানাচ্ছি দুজনকে। অনিন্দ্য রায়চৌধুরী রয়েছেন প্রদেশ কংগ্রেসের, তিনি মুখপাত্র এবং
বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের অনিন্দ রায়চৌধুরীকেও স্বাগত জানাচ্ছি। আমি একটু প্রথমে কোহিনুরের কাছে আসব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনি শুনলেন বিমলবাবু। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন যে গোটা দেশ জুড়ে একটা আওয়াজ, সেই আওয়াজটাকে তোলার চেষ্টা করে দেশ জুড়ে এক নায়কতন্ত্র তৈরি হয়েছে, দেশ পরিচালিত হচ্ছে গুজরাট থেকে, এই প্রশ্নটাকে তুলেছে এবং উৎখাত করার ডাক দিয়ে যে এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন, কি বলবেন আপনি? না, কে বলবে, কোহিনুর না আমি? বিমলদা আপনার কাছেই এসেছি। আচ্ছা, ঠিক আছে। প্রথমেই আর+এর দর্শকদের বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। অনেক দিন পরে এই চ্যানেলে এসে ভালো লাগছে, কারণ এই চ্যানেলে তো বহুবার এসেছি, এতবার এসেছি বোধহয় গুণে শেষ করা যাবে না। মাঝখানে কাজের চাপে আসতে পারিনি, অনেক দিন পরে এসে ভালো লাগছে। প্রথমত আপনি যে প্রশ্নটা করলেন যে গোটা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস লড়াই করবে কি না, এখন তৃণমূল কংগ্রেস লড়াই করবে কিনা দ্যাট শুড বি ডিসাইডেড বাই দ্য তৃণমূল কংগ্রেস। তারা ঠিক করবে, এটা তো আর আমি বলে দিতে পারি না। তারা কতখানি লড়াই করবে, এফেক্টিভলি লড়াই করবে কি না, নাকি 6% ভোট পেয়ে জাতীয় দলের তকমা নেওয়ার জন্য লড়াই করবে কি না, এগুলো সেটা তৃণমূলের ব্যাপার, সেটা আমার বলাটাও ঠিক নয়। এটা মানে যে আমি যখন বিশ্লেষক ছিলাম বলতে পারতাম, এখন তো আর বিশ্লেষক নই তা নয়, কিন্তু আমি তো একটা দলের সঙ্গে যুক্ত, ন্যাচারালি সেই আইডেন্টিটিটা ভুলে যাব কেন? অপর দলের সম্পর্কে এই ধরনের কথা বলাটা আমি মনে করি ঠিক নয়। কিন্তু কতগুলো প্রশ্ন তো চলে আসছে, সেটা হচ্ছে আমরা মেদিনীপুরে গ্রামে জন্মেছি, তো ন্যাচারালি ওই গাছপালার মধ্যেই জীবনটা কেটেছে, গাছ লাগাতাম, দাদুর কাছ থেকে শিখেছিলাম। তো দাদু বলতো একটা গাছ ফুটলে তার পাতা দেখে বোঝা যায় গাছটা কেমন হবে, কত বড় গাছ হবে। তা একটা দলের ফোঁটা দেখেই বোঝা যায় দলটি কেমন হবে। ফলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যে ধরনের প্রশাসনিক ব্যবস্থা চালিয়েছে তা সর্বভারতীয় স্তরে সেটাকে এক্সটেন্ড করছে। ফলে এটা কেমন হবে সেটা মানুষ বুঝতে পারবে, এবং মানুষ বুঝতেও পারছে, যার ফলে পশ্চিমবঙ্গে জিততেই পারে। কারণ পশ্চিমবঙ্গে সিপিএমও একসময় মানুষের দারিদ্র্যকে হাতিয়ার করে, মানুষকে দরিদ্র করে, তারপর সেই দারিদ্র্যকে হাতিয়ার করে দিনের পর দিন 3.5 দশক এখানে ক্ষমতায় ছিল। এরা যে ক্ষমতায় রয়েছে তারও একটা বড় উপায় হচ্ছে এই দারিদ্র্যকে হাতিয়ার করো এবং যেভাবে হোক অনুন্নয়নের ফাঁদে মানুষকে ফেলে দাও এবং তারপর নিজের জায়গাটা রেখে দাও। এই হচ্ছে এদের পলিসি। অর্থাৎ একটা কথা চলে সিপিএমের মেধাবী ছাত্রছাত্রী, এই কথাটা 100% কেন 200% সত্যি। ফলে এটাকে ওরা গোটা ভারতবর্ষে কাজে লাগাতে চাইছে। কিন্তু একটা জিনিস আপনি জেনে রাখুন, ভারতবর্ষের রাজনীতির যে ন্যারেটিভ থেকে শুরু করে প্রেক্ষাপট সবই কিন্তু বদলে গেছে। ভারতবর্ষ 25 বছরের যে একটা ডামাডোলের সরকার ছিল সেখান থেকে শক্তিশালী সরকারের দিকে পৌঁছেছে। 1, 2 নম্বর, 50-এর দশক থেকে 80-র দশক পর্যন্ত ভারতের রাজনীতিকে বিশিষ্ট একজন রাষ্ট্রবিজ্ঞানী রজনী কোঠারি বলতেন দ্য কংগ্রেস সিস্টেম। অর্থাৎ তখন কংগ্রেস ওয়াজ নট অনলি এ পলিটিক্যাল পার্টি। আমি কংগ্রেসের বিরোধী হতে পারি, কিন্তু আমি তার কংগ্রেসের ইতিহাসটাকে বদলে দিতে পারি না। ফলে ভারতের রাজনীতিতে একটা সময় কংগ্রেস শুধু একটা রাজনৈতিক শক্তি ছিল না, কংগ্রেস ওয়াজ এ সোশ্যাল ফোর্স, যার জন্যই রজনী কোঠারি বলতেন কংগ্রেস সিস্টেম। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি শুধু পলিটিক্যাল ফোর্স নয়, ইটস এ সোশ্যাল ফোর্স। অর্থাৎ একটা বিজেপি সিস্টেম মোটামুটি তৈরি হয়ে গেছে এবং বিশ্বের দরবারে ভারতবর্ষ এখন একটা নাম। ফলে এই জায়গা থেকে শুধুমাত্র পশ্চিমবাংলাকে দেখে তো আর ভারতবর্ষের কল্পনা না করাই ভালো। এই বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলোকে নিয়ে এসে একটা সেই ডামাডোলের সরকার তৈরি। একটা সময় সিপিএমের ওই থিওরি ছিল যে আঞ্চলিক দলগুলোকে নিয়ে যখনই একটা কোয়ালিশন সরকার হবে ওটাই হচ্ছে তাদের কাছে একটা আদর্শ সরকার ছিল। এবং আমি একাধিক সিপিএমের নেতার লেখা পড়েছি। একটা সেমিনারে আমি অনিল বিশ্বাসের একটা বক্তৃতা শুনেছিলাম ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের সেমিনারে। সেখানে উনি বলেছিলেন যে আমরা মনে করি যে কোয়ালিশন সরকারটাই বেস্ট গভর্নমেন্ট। কিন্তু তখন আমি রাজনীতিতে ছিলাম না, কিন্তু তখনও আমি এটা মেনে নিতে পারিনি যে কোনো দেশে কোয়ালিশন গভর্নমেন্ট এটা কিন্তু মানে বেস্ট গভর্নমেন্ট এটা মনে হয়নি আমার। ভারতবর্ষেও দীর্ঘদিন ধরে কংগ্রেস এককভাবে সরকার চালিয়েছে, যতটুকু দেশের যা উন্নতি হয়েছে সে একক সরকারের আমলে। ভারতবর্ষ আর একটা লাইনেই শেষ করেছি, একটা লাইনে, কিন্তু ভারতবর্ষের যতটা ক্ষতি, যতটা পিছিয়ে পড়া অধিকাংশই কিন্তু হয়েছে এই জোট সরকারের আমলে। তার মধ্যেও অটল বিহারী বাজপেয়ীর মতো মানুষ একটা দিশা দেখিয়েছিলেন। নরেন্দ্র মোদী এসে ভারতকে যে জায়গায় নিয়ে গেছেন, ভারতবর্ষের মানুষ ওইরকম নয় যে আবার ওই ডামাডোলের বাজারে ফিরে যাবে, এটা হবে না। তবে স্বপ্ন দেখেও দেখতে পারে, আমার আপত্তি কি আছে? আমি বাধা দিতে পারি না। কোহিনুরের কাছে আসার আগে আমার আরেকটা বিমলদার কাছে প্রশ্ন আছে। আপনি বললেন উন্নয়নের ফাঁদে, অর্থাৎ দারিদ্র্যটাকে অনুন্নয়নের ফাঁদে ফেলে রেখে একটা দারিদ্র্যটাকে রেখে ওটাকে হাতিয়ার করে সিপিআইএম ছিল। এবার
কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ভারতবর্ষের, আপনি কি আজকে নিশ্চিতভাবে বলতে পারেন ভারতবর্ষের মধ্যবিত্ত সমাজ, এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতবর্ষে, যে নতুন যুবা 2014 সালে যারা বলেছিলেন, বারবার তারা স্লোগান দিলেন মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এর সাথে স্বর মেলাতেন, আজকের ভারতবর্ষে কি সেই পরিস্থিতি রয়েছে যেটা কি সত্যি আজকে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে হয়তো বিদেশে ভাবমূর্তি একরকম তৈরি হয়েছে, নিঃসন্দেহে নরেন্দ্র মোদী একটা অন্য ধরনের ভাবমূর্তি তৈরি হয়েছে, কিন্তু ভারতবর্ষের মধ্যবিত্ত থেকে নওজওয়ান বা কৃষক সমাজ তারা কি আজকে 2014 বা ইভেন 19-এর মতো ভারতকে দেখছে? আমি একটু এই প্রশ্নটার একটু সংক্ষিপ্ত উত্তর চাই। 2-3 লাইনেই বলবো। প্রথম কথা হচ্ছে যে আপনি যখন একটা প্রশ্নের উত্তর চাইবেন তখন আপনাকে তার প্রেক্ষাপটটা বিচার করতে হবে। আপনি যে প্রেক্ষাপটে এখন ভারতবর্ষকে দেখছেন, পৃথিবীর সব দেশই এই প্রেক্ষাপটের ভেতর দিয়ে যাচ্ছে, একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার ভেতর দিয়ে, কিন্তু তার মধ্যেও ভারতবর্ষের যে গোটা পৃথিবীতে পজিশন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, একটা দেশ এই ভয়ঙ্কর অতিমারি সামলে এবছর 21%, 20.8% কিন্তু গ্রোথ রেট করেছে। 21% গ্রোথ রেট একটা দেশ করতে পারে, এইটা সামলে এটাকে আপনি উড়িয়ে দেবেন নাকি? এক। দ্বিতীয় নম্বর, একটা দেশ 100 কোটি টিকা তৈরি করে মানুষকে দিতে পেরেছে, এই পরের মাস থেকে, এই নভেম্বর থেকে আবার টিকা রপ্তানি শুরু হয়ে যাচ্ছে। ভারতের সাফল্য নয়, ভারতবর্ষ হয়ে উঠেছে বিশ্বের টিকা তৈরির হাব। হ্যাঁ, সমস্যা কিছু রয়েছে, ডেফিনেটলি তেলের প্রসঙ্গ আপনি তুলবেন, হ্যাঁ তেলের দাম সেটা কমানো উচিত, আমি একদম 100% একমত। আমি নিশ্চিত যে পরিস্থিতি একটু সামলে নিলে এই দামগুলো কমানো হবে, কারণ মানুষ কষ্টে থাকুক আমরা কেউ চাই না। মানুষ এটা বুঝেছে বলেই সর্বত্র বিজেপির জয়ের রথ এগিয়ে চলেছে। পশ্চিমবাংলাকে দিয়ে বাকি ভারতবর্ষের বিচার করবেন না। ওকে, কোহিনুর আচ্ছা, বিমলবাবুর সঙ্গে প্যানেলে থাকলে একটা সবথেকে বড় আনন্দের ব্যাপার বা ভালো লাগার ব্যাপার থাকে যে বেশ এই থিওরিটিক্যাল একটু আলোচনা হয়। তো আমিও একটু মানে বিমলবাবু আনইন্টারাপ্টেড বলেছেন, আমি একটু আনইন্টারাপ্টেড বলবো আর কি। আমি মানে পয়েন্টগুলো আমি অন্তত ইন্টারাপ্ট করব না। হ্যাঁ, শিওর। তো বিষয়টা হচ্ছে দেখুন, একটা অ্যাটিটিউড অফ দি গভর্নমেন্ট, একটা সরকারের অ্যাটিটিউড এটা ঠিক যে একটা কোয়ালিশন গভর্নমেন্ট আসলে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার থাকে, এবং সেটা আমরা কি করে কোয়ালিশন গভর্নমেন্ট সফলভাবে চালাতে হয়, সম্ভবত বিমলবাবু আজকে সেটা নিন্দা করছেন, কিন্তু বিজেপির মানে যে উত্থান, সেই উত্থানটা কিন্তু এই কোয়ালিশন পলিসিটাকে সফলভাবে চালানোর মধ্যেই আছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেসও ছিল, আকালি দল ছিল, শিবসেনা ছিল, জনতা দল ইউনাইটেড ছিল, মানে প্রচুর দল ছিল। সেই প্রচুর দল নিয়ে কোয়ালিশন চালানো, এবং ধরে নেওয়া যায় যে 5 বছর সরকার চলেছে, সেটার দিক কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যেটা বেপরোয়া ভাব, সে বেপরোয়া ভাবটা ধরুন পেট্রোল ডিজেলের দাম। আজকে প্রশ্নটা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন? পেট্রোল এবং ডিজেল, স্পেশালি ডিজেল, এটা হচ্ছে ইনইলাস্টিক গুড। ইনইলাস্টিক জিনিসের সুবিধাটা কি, যে আপনি যদি জিনিসের দামটা বাড়িয়ে দেন, ডিমান্ডের মধ্যে চেঞ্জ হয় না, কারণ সাধারণত এটা এসেনশিয়াল আইটেমস থাকে। এবার এই এসেনশিয়াল আইটেমসগুলোর উপর যদি আমি বেশি করে রেভিনিউ জেনারেশনের উপর স্ট্রেস দিই, যে আমি এটা থেকে রেভিনিউ জেনারেট করব, তাহলে কি দাঁড়ায়, যেটা সহজ পন্থা যে আমি এখান থেকে রেভিনিউ জেনারেট, আমার স্যাঙ্গুইন রেভিনিউ জেনারেট হবে। ডিজেল কেউ আগে 2 লিটার কমালে, 2 লিটার কিনলে সে 1 লিটার কিনবে না, সে হয়তো 2 লিটারই কিনবে, কষ্ট করে কিনবে, তো অন্য জায়গা থেকে কম করে, এবং অন্য জায়গায় সেই প্রেশারটা বাড়বে, তার জন্য কি জিনিসের দামপত্র বাড়ছে। সরকারের যেই অ্যাটিটিউড টুয়ার্ডস পুয়ার, গরিব এবং মধ্যবিত্তর প্রতি তার অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা নিয়ে কিন্তু সারা ভারতবর্ষে আজকে একটা ডিসকন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আজকে একটা জিনিসে খুব মানে আমার মনে হয় যে এই জায়গাটা খুব ভাবার ব্যাপার। দেখুন, একটা সরকার চলছে, তার অ্যাটিটিউডটা দেখুন, যে কৃষকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেল। মানে এটা সিপিএমের আমলে হয়েছিল, নন্দীগ্রাম আক্রমণ করেছে, একটা ভয় ডর, একটা লজ্জা, একটা রাগ ঢাকের ব্যাপার থাকে। ঠিক অবিকল বুদ্ধ ভট্টাচার্যের মতো কোনো রাগ ঢাকের ব্যাপার নেই, মেরেছে ওরা মেরেছে আমরা মেরেছি, বুদ্ধ ভট্টাচার্য বলতেন, সেরকম এই সরকারে কিন্তু এই জায়গাটা হয়েছে। আজকে বিমলদা বললেন যে জিডিপি আমরাও জানি যে 0 থেকে 30 হয়েছে, ছেলেটি 0 পেত, সেখান থেকে 30 হয়েছে, 5 মার্কস বা লেটার মার্কস অবধি কিন্তু পৌঁছতে পারেনি। ভ্যাকসিন নিয়ে অনেক জাগলারি আছে, কোভ্যাক্সিন কাজ হচ্ছে না, প্রায় 32 কোটি মানুষ এখনো পর্যন্ত ভ্যাকসিনের মধ্যে আসেনি। কিন্তু সরকারের, আমরা বলি না যে টোকা দিলে বোঝা যায় যে কোথায় নড়বড়ে ভাব আছে, এই জায়গায় কিন্তু থিওরিটিক্যালি দেখুন বিজেপির দুটো জায়গা আছে। এক, বিজেপি যখন তৃণমূল কংগ্রেসের মতো 2% 3% হয়তো ভোট পাবে ত্রিপুরায় গেলে, যেটা বিজেপির অ্যাটিটিউড ধরে না হয়, তাহলে ত্রিপুরায় গেলে বিজেপিকে তৃণমূলকে আক্রমণ করতে হচ্ছে।
গোয়ায় গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই যে একটা ভয়, একটা ভীতি, যে তৃণমূল কংগ্রেস ভয় ধরিয়ে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় ধরিয়ে দিয়েছে, এটা কিন্তু বিজেপির মধ্যে কাজ করছে। আমি শেষ করবো জাস্ট এই কথাটা বলে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে দৈন্যতা থাকে। আমি কাউকে অপমান না করেই বলছি, কিন্তু বাংলা সিনেমা আমরা দেখেছি, ধরুন আমার বাড়ি গরিব বাড়ির লোক, আমি অনেক সময় দেখেছি আমার পরিবারের মধ্যেই অনেকে, যে বাড়িতে অর্থ নেই, মার সোনা গয়না বেচে দিয়ে তারা অর্থ উপার্জন করে ছেলেকে পড়তে পাঠাচ্ছে। বিজেপির অবস্থাটা দেখুন আপনি এরকম, যে বিজেপি যখন কোনো বক্তৃতা করে, বিমলবাবু নিজে প্রার্থী হয়েছিলেন, বিমলবাবু, আমি ধারণা বিমলবাবু এটা বলেননি, কিন্তু বিমলবাবুর হয়ে যারা প্রচার করতে গেছিলেন সেই শব্দ চয়নগুলো ভালো করে দেখুন। আজকে শুভেন্দুবাবু বলেছেন গতকালকে যে আমি হিন্দু, শুভেন্দুবাবু কিন্তু ক্যাবিনেট র্যাঙ্ক মিনিস্টারের তার তিনি বিজেপির নেতা, তিনি বিজেপি সংসদীয় দলের নেতা, তিনি বলেছেন ভাই হিন্দুরা আমাকে ভোট দিয়েছেন, কোট আন কোট নন্দীগ্রামে যে সনাতন হিন্দুরা আমাকে ভোট দিয়েছেন, বিজয়াতে ওদের প্রণাম করতে এসেছি। যে একটা দৈন্যতা, যে আমার রাজনৈতিক যদি আইডিওলজিক্যাল কন্টেন্ট থাকে, যদি আমার পলিসি অ্যান্ড প্রোগ্রামের কন্টেন্ট থাকে, আমি কেন ধর্ম, কেন আমার হিন্দু মুসলমান করতে যাব? ইট ইজ ডেফিনিট অ্যান্ড মোস্ট স্যাঙ্গুইন যে বিজেপির কাছে এই আইডিওলজিক্যাল কন্টেন্টটা নেই, বা থাকলেও সেই আইডিওলজিক্যাল কন্টেন্টটা মানুষ নিচ্ছে না বলে মানুষের একদম সেন্সিটিভ জায়গায় হার্ট করা। এই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেস মনে করে যে মানুষের একটা অল্টারনেটিভ লাগে। আমি জাস্ট এক লাইন বলে শেষ করব। ধরুন এখানে তো সিপিএমও ধরে নিচ্ছি, কংগ্রেসও ধরে নিচ্ছি, কংগ্রেস তো সারা দেশ জুড়ে বিজেপির বিরোধিতা করছে। এই অনিন্দ্যবাবু বলবেন, নম্বরের সংখ্যা দেবেন যে সরাসরি লড়াই বিজেপির সঙ্গে। কিন্তু ওয়াই ডিড নট দি পিপল অফ, মানে কংগ্রেস যেখানে জিততো, সে মালদা মুর্শিদাবাদ ভোটেড ফর কংগ্রেস এগেনস্ট বিজেপি? কারণ কি মানুষ মনে করেছেন যে এই ফ্যাসিস্ট শক্তিটার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমার তৃণমূলকে দরকার। সেম ওয়ে যদি মানুষের তৃণমূলের উপর রাগ থাকে, মানুষ মনে করেছে বিজেপি তৃণমূলকে সরাতে পারবে বলে আমি সেই অল্টারনেটিভে ভোট করব। আজকে ভারতবর্ষের কংগ্রেসের যে দৈন্যতা, যে লিডারশিপ ক্রাইসিস তৈরি হয়েছে, এই লিডারশিপ ক্রাইসিসটাকে ফুলফিল করার জায়গায় যদি কাউকে দায়িত্ব নিতে হয়, আমার মনে হচ্ছে এই মোমেন্টাম, রাইট অ্যাট দিস মোমেন্ট, আজ থেকে 50 বছর পর কী হবে জানি না, বাট রাইট অ্যাট দিস মোমেন্ট তৃণমূল কংগ্রেস ইজ দি বেস্ট অল্টারনেটিভ, এবং এই জন্যই আমরা এগোচ্ছি। আমি বিমলদা বলতে চাই, কিন্তু একটু অনিন্দর কাছে এসে আবার আসছি। আপনি বিমলদা, সেটা হচ্ছে অনিন্দ নিঃসন্দেহে এটাকে বলতে পারো যে দাবি তো সবারই থাকে, স্বপ্ন সবারই থাকে নিঃসন্দেহে, কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে দেশের মানুষের কাছে দীর্ঘদিন ধরে এরকম একটা জোট রাজনীতির মধ্যে দিয়ে চলা, এবং হচ্ছে অপর প্রান্তে ভারতীয় জনতা পার্টির একটা এনটিটি আছে, মূলত সেটা হচ্ছে উত্তর ভারত, পশ্চিম ভারতে একটু গভীরভাবে রয়েছে, অন্যান্য জায়গায় নানা রকমভাবে তার শক্তির ভারসাম্যে কিছুটা কম বেশি একটা পরিমাণ রয়েছে, কিন্তু ওভারঅল রয়েছে, কিন্তু সর্বভারতীয় জায়গায় সেরকম কেউ নেই, এবং পারস্পরিক একটা কোনো মেলবন্ধন নেই। পরিষ্কার করছে কোহিনূর যে জায়গা থেকেই তৃণমূল কংগ্রেস চায়, তার কারণ ভারতীয় জনতা পার্টির সাথে লড়াইতে কংগ্রেস সিরিয়াস নয়, একেবারেই সিরিয়াস নয়, তাদের কোনো জায়গাতে তো এই সিরিয়াসনেসের পরিচয় পাওয়া যাচ্ছে না, মানুষ বিভ্রান্ত হচ্ছে, এটাই হচ্ছে একটা মূল প্রশ্ন হিসাবে উঠে আসছে। অনিন্দ রায়চৌধুরী। না, আমি প্রথমে প্রত্যেকটা যারা দর্শক আছেন প্রত্যেককে আমি শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার যে যারা কো প্যানেলিস্ট আছেন প্রত্যেককেই আমি শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বিমলদার কথা শুনছিলাম খুব মনোযোগ দিয়ে, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, কিন্তু বিমলদা বলছে আর ভারতবর্ষের 130 কোটি মানুষের বিবেকের রক্তক্ষরণ হচ্ছে। কারণ বিমলদার কম্পালশন আছে, বিমলদাকে বলতে হচ্ছে, কিন্তু বাস্তব চিত্রটা যদি দেখেন সুজিতদা, তাহলে আপনি বুঝতে পারবেন যে গরিবকে আরও গরিব করা, এবং দুজন লোক ভারতবর্ষের, আদানি আর আম্বানিকে বড় লোক থেকে ধনী বানানোর প্রথম এবং প্রধান যে হাত, সেই হাতটার নাম নরেন্দ্র মোদী। এবার আমি ভারতবর্ষের প্রেক্ষাপটটা একটু বলার দরকার আছে, কারণ কোহিনূর ছোট ভাই হয়তো মনে হয় বাংলার ম্যাপটা বেশি দেখে, ভারতের ম্যাপটাও দেখে না। 24টা রাজ্য, পশ্চিম ভারতবর্ষে 29টা রাজ্যের মধ্যে 24টা রাজ্য আছে, যে 24টা রাজ্যে ডাইরেক্ট ফাইট তৃণমূল কংগ্রেস না, আইএনসি ভার্সেস ভারতীয় জনতা পার্টি। আজকের ডেটেও আজকে কংগ্রেসের অবস্থা খুব খারাপ, ধরে নিচ্ছি তর্কের খাতিরে, সেখানে 22% ভোট আছে ভারতের জাতীয় কংগ্রেসের, আর 34% ভোট পেয়ে কিন্তু বিজেপি 303টা সিট নিয়ে ক্ষমতায় এসেছে, একটু বেশি 35, 36, হোয়াট এভার ইট মে বি, 37। এবার আমি আপনাকে বলি, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাব, পুদুচেরি আইএনসি সরকার কিন্তু বিজেপিকে হারিয়েছে। আপনি জানেন পুদুচেরি আর এমপিতে কীভাবে সরকারকে ফেলে দেওয়া হয়েছে, সিবিআই, ইডি, পেশি শক্তি, অর্থশক্তির মাধ্যমে।
এবার আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন সুজিত দা, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ঝাড়খণ্ডে সেখানে জোট সরকার চলছে। গোয়া, মণিপুরে বিজেপির থেকে আমরা বেশি সিট পেয়েছি। এবার আপনাকে তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াইটা দেখাতে হবে, তো যে বিভিন্ন রাজ্যে প্রতিদ্বন্দ্বীরা করছে, তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাতে চাইছে। এবার যদি ইতিহাসটা আপনি একটু ঘাটাঘাটি করেন, কারণ ইতিহাসকে বাদ দিয়ে বর্তমান হয় না, বর্তমানকে বাদ দিয়ে ভবিষ্যৎ হয় না। আমি পরপর বলছি, 2021 সালের ফেব্রুয়ারি মাসের এনক্লেভ ইন্ডিয়া টুডে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারভিউতে বলছেন যে আরএসএস আমার শত্রু নয়, বিজেপি আমার শত্রু, কারণ বিজেপি নির্বাচনে লড়ে। অতএব বিজেপি যদি নির্বাচনে না লড়তো তাহলে বিজেপি আমার শত্রু হতো না। কিন্তু এখানে একটা কথা আছে যে আরএসএস যে মূল্যবোধ থিওরি, সেই থিওরির কিন্তু এক্সিকিউশন কিন্তু ভারতীয় জনতা পার্টি করে। 1, 2 নম্বর, আপনার মনে আছে 2018 লোকসভা বিধানসভা নির্বাচন হয়েছে, 3 থেকে 77 পেয়েছে। এর আগে লোকসভা নির্বাচনে বিজেপি 18টা সিট পেয়েছে। এবং আপনি যদি দেখেন পরম্পরায় রেলমন্ত্রী, কয়লামন্ত্রী, গুড বিজেপি, ব্যাড বিজেপি, সিঙ্গুরে রাজনাথের সঙ্গে ছবি, ফল খাওয়ানো, একের পর এক ঘটনা। আপনার কি মনে হয় যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারানোর জন্য যথেষ্ট? যদি তর্কের খাতিরে ধরেও নি যে পশ্চিমবঙ্গের মাটিতে 42 পেয়েছে আর ত্রিপুরাতে 2টো পেল, 44, কটা সিট লোকসভা নির্বাচনে? 44টা সিট পেলে অমিত শাহ মোদীজিকে হারাতে পারবে? অতএব ভারতের জাতীয় কংগ্রেস ছাড়া বিজেপিকে ঠেকানো সম্ভব না। যেমন ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানি ছাড়া ফুটবলের বিশ্বকাপটা হয় না, তেমন জাতীয় কংগ্রেসকে অস্বীকার করে বিজেপিকে রোখা সম্ভব না। এই যে তুমি যে 1 সেকেন্ড আসছি, ল্যান্ড করলে যে জায়গাটায়, সেটা হচ্ছে অস্বীকার করে নয়, কিন্তু তুমি যে স্ট্যাটিস্টিক্স দিলে প্রমাণ, সেটা স্বাভাবিক, তুমি মুখপাত্র করতেই হবে। কিন্তু মাঝখানে একটা মিসিং লিঙ্ক থাকছে। সেই মিসিং লিঙ্কটা হচ্ছে, এটা কি সম্ভব যে এত কিছু বললে আরএসএস, তারপরে এই সম্পর্ক, রাজনীতিতে সম্পর্ক বা এক একজনের স্টাইল অফ ফাংশনিং এক এক রকম হতে পারে। মানুষ কিভাবে সেটাকে বিচার করলো? মানুষ বিচার করে হচ্ছে নির্বাচনের সময়, সে নির্বাচনের ফলাফল। এবং বাংলা একটা ব্যতিক্রমী রাজ্য, বিজেপির নেতৃত্ব রয়েছেন বিমলদা, তাত্ত্বিক নেতা, তিনিও জানেন। মানে এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ দিয়ে যেমন ভারত বিচার করা যায় না, উল্টোভাবে গোটা ভারতের রাজনীতির সাথে আবার পশ্চিমবঙ্গ মেলে না। এইখানে একটা নিঃসন্দেহে মিসিং লিঙ্ক আছে। এটাকে কি বলবে? রেজাল্ট তো তাই দেখিয়েছে অনিন্দ। না, একটা রেজাল্টের উপরে ডিপেন্ড করে যদি ভারতবর্ষে নির্বাচন করতে হয়, টেস্টেড নয় তো এখনো, এই প্রথমবার একটা টেস্টিং এর জন্য যাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে। না, এর আগেও তো টেস্টিং এর জন্য গিয়েছিল, নোটার থেকে কম ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। আপনার মনে হয় যে আনন্দবাজারে বিজ্ঞাপন দেখবেন, অনেক সময় পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেয় না, সেখানে নোটার জীবনসঙ্গী খোঁজার জন্য আমার মনে হয় তৃণমূল কংগ্রেস একটা বিজ্ঞাপন যাবে। আমি শুধু বলি 1 মিনিট একটা বলে আমি শেষ করছি, যে রাজনীতি কোনো রোমান্টিক ভ্রমণ কাহিনী না যে গোয়ার সি বিচে গিয়ে বা গোয়ার সমুদ্র তটে গিয়ে উল্লাসে মেতে উঠলাম। রাজনীতি খুব কঠিন লড়াইয়ের জায়গা, এটা আমাদের মনে রাখতে হবে। সেটা তো কোহিনূর বললো প্রথম দিকেই তো গিয়ে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং তো ইতিমধ্যে ক্যান্সেল হয়ে গেছে, মানে ওখানকার প্রশাসনিক প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশে গেলে প্রিয়াঙ্কা গান্ধীকে আটকাতে হয়, আর দোলা সেনরা উত্তরপ্রদেশে গেলে দোলা সেনদের ঢুকিয়ে দেওয়া হয়। ওকে, কে বেশি রেজিস্ট্যান্স পাচ্ছে সেটা নিয়ে বিতর্ক চলছে। হ্যাঁ, খুব কুইক, আমি বলো। না, আমি জেনারেলি আমি খুব বিলো দা বেল্ট যেতে চাইছিলাম না, কিন্তু অনিন্দদা একটা টোন ধরে দেয় না। যারা বলছে গোয়ার রোমান্টিকতা, গনি খান চৌধুরীর সবচেয়ে সেফেস্ট সিটে জামানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেসের। আবার এদের বড় বড় কথা, আসলে কংগ্রেসের মধ্যে থেকে একটা ইউনিয়ন জ্যাকের ভাব আছে, যে এককালে শরদ পাওয়ার বলেছিল না, যে আমার এককালে বলেছেন শরদ পাওয়ার লেখা ছিল এই সেই। আপনি একটা ছোট 2-3টে এক্সাম্পল, আমি তো অঙ্কের কথা বলি। 113টা সিট পেয়েছিল বিধানসভায় কংগ্রেস রাজস্থানে 2018। 6 মাসের মধ্যে লোকসভায় গিয়ে কংগ্রেস আসন পেয়েছে লোকসভায় 2টো শূন্য। একটা 6 মাসের গভর্নমেন্ট তারপর 0 সিট পায়, তার বিজেপির কি রেজিস্ট্যান্স বলুন তো? গোয়ায় হাইয়েস্ট সিট দিয়েছে, গোয়ায় হাইয়েস্ট সিট দিয়েছে কংগ্রেসকে। আজকে কংগ্রেসের 4টে এমএলএ হয়ে গেছে। দেখুন, দিস ইজ দি ডিফারেন্স। এই যে কংগ্রেস এখানে মরা কান্না কাঁদছে, আমাকে সিবিআই ইডি দিয়ে এই করে দিল ওই করে দিল, দিস ইজ দি ডিফারেন্স। সিবিআই ইডি দিয়ে কংগ্রেসকে হ্যান্ডেল করা যায়, তৃণমূলকে যায় না। দ্যাট ইজ ওয়াই তৃণমূল ইজ মোর ডিউরেবল দ্যান কংগ্রেস। এক মিনিট একটা বলে এক সেকেন্ড যে ইডি যখন অভিষেক ব্যানার্জিকে ডাকে বিজেপির ইনভেস্টিগেশন এজেন্সি, তখন ইডির দপ্তর থেকে বেরিয়ে উনি বিজেপিকে আক্রমণ করেন না, উনি কংগ্রেসকে আক্রমণ করে। যদি দুটো দল একসাথে লড়াই করার প্রতিশ্রুতি হয়, কোহিনূর 1 মিনিট, যদি দুটো দল একসাথে, সুজিত, আমি আপনার সঙ্গে জোট করছি, আমি আপনার সঙ্গে একটা টিম তৈরি করছি, সেখানে কোহিনূর
আপনার টিমকে ভাঙছে। উনি বলতে চাইছেন আমি বিজেপির বিরুদ্ধে লড়বো, কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের যদি উনার সদিচ্ছা থাকতো তাহলে আজকে কংগ্রেসের সঙ্গে জোট করে উনি কংগ্রেসকে দুর্বল করে বিজেপিকে অক্সিজেন দিতে চাইছে। আপনি ভাবলেন করতে কংগ্রেসের সঙ্গে জোট করতে? ইন্টারেস্টিং 2024-এর নির্বাচন ইন্টারেস্টিং হতে চলছে, অবশ্যই হবে। আমি বলি আমি ইডি সিবিআই কে নিয়ে আলোচনা করব না, কারণ এই দুটি দল তারা ইডি সিবিআই এর হাত থেকে কিভাবে বাঁচবে সেটা ওরা ঠিক করুক, সেই নিয়ে তো আমি সেই পরামর্শ আমি দেবো না, চাইলেও দেবো না, পয়সা দিলেও দেবো না। আমার কথা অন্য, সেটা হচ্ছে একটু আগে অনিন্দর এই আরএসএস এর কথা প্রসঙ্গে এলো, যে আমি অনিন্দকে এই ক্ষেত্রে আলোচনাতেই আনবো না, মানে কংগ্রেসকে। 1925 সালের সেপ্টেম্বর মাসে একটা সংগঠন তৈরি হয়েছিল আরএসএস, সে 1925 সালে আরও একটা সংগঠন তৈরি হয়েছিল ভারতবর্ষে, কমিউনিস্ট দল। তাদের জন্মসাল নিয়ে অনেক রকম বিরোধ আছে, আমি যদি 25টা ধরি। আর 96 বছর পরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতবর্ষে একটি অত্যন্ত সম্মানীয় নাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আরএসএসের আজকে মতাদর্শে বিশ্বাস করে। আর কমিউনিস্ট কনসেপ্টটাই ভারতবর্ষে কোণঠাসা হতে হতে একেবারে ভারত মহাসাগরের কাছাকাছি গিয়ে পৌঁছেছে, আরব সাগরের কাছাকাছি। ফলে এই হিয়ার লাইজ দ্য ডিফারেন্স, কারণ আপনি সৎভাবে রাজনীতি এবং সমাজের উপকার করছেন কিনা, এক। সুতরাং আরএসএসকে নিয়ে আলোচনা করার আগে, সমালোচনা করার আগে এটা মনে রাখা উচিত। দ্বিতীয় কথা বলি যে ভারতবর্ষের আমাদের এই মানে ডেভেলপমেন্ট নিয়ে একটা কথা একটু আগে কোহিনুর বলল, আমি শুধু একটা কথা বলি যে বিগত 10 বছরে এটা নিয়ে আজকে আলোচনার অত সময় নেই, আমি কিন্তু আলোচনা করতে রাজি আছি। সত্যিকারের ডেভেলপমেন্ট ইন্ডেক্স যদি আমরা ধরি, বাংলা কোথায়, অন্যান্য রাজ্যগুলো কোথায়। পশ্চিম বাংলা, জাস্ট ইমাজিন যে এ রাজ্যে ট্যাক্সের একটা বড় সোর্স হচ্ছে মদ বিক্রি। ইমাজিন, গুজরাট মদ বিক্রি বন্ধ করে দিয়েছে, বিহার আমাদের পাশের রাজ্য মদ বিক্রি বন্ধ করে দিয়েছে, রাজ্যগুলো উঠে যায়নি। এখানে গোটা রাজ্যে মদ বিক্রি, গোটা এই 4 দিনে, জাস্ট ইমাজিন, এই দুর্গাপুজোর 4 দিনে মদ কত বিক্রি হয়েছে। সুতরাং এই যদি ডেভেলপমেন্টের হাল হয় এ রাজ্যে, আই এম সরি টু সে, আমি কিন্তু খুবই ভীত, কারণ আমি তো একজন বাঙালি, কোহিনুরও বাঙালি, আমরা সবাই বাঙালি। এই রাজ্যকে নিয়ে আমাদের সকলের ভাবনা আছে। একটা সরকারের, এটা কিন্তু আমি শুধু তৃণমূলকে দোষ দেব না, এই কাণ্ডটি সিপিএমও করে গেছে, তারাও কিন্তু আবগারি থেকে প্রচুর ট্যাক্স আদায় করতো। আজকে সেইটাই দাঁড়িয়েছে সরকারের ট্যাক্স আয়ের একটা বড় জায়গা। এই সরকার কি ডেভেলপমেন্ট করছে পশ্চিম বাংলায়, কোন আগামীতে আমাদের নিয়ে যাচ্ছে, এটা কিন্তু ভাবতে হবে, কারণ জবাব আলটিমেটলি মানুষের কাছে আজকে না হোক একদিন তো দিতেই হবে। প্রতি মুহূর্তেই জবাব তো আমরা চাইব। এই প্রশ্নটা যখন উঠেছে, হ্যাঁ কোহিনুর। না, আমি একটা জিনিস বলি, এখানে আবগারি দফতর, এটা আমাদের ভারতের উনি রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর, উনি আরও ভালো জানবেন যে কিছু কিছু জায়গা থেকে এখন তো জিএসটি চালু হয়েছে, তার আগে যে কিছু কিছু ট্যাক্স, যেমন এন্টারটেনমেন্ট বলুন, আবগারি বলুন, এগুলো রাজ্য সরকার পায়। এবং এটা নিয়ে বিস্তর তর্ক বিতর্ক আছে যে কেন সেন্ট্রাল পাওয়ারফুল, কেন স্টেট নয়, কেন আমার স্টেটের থেকে ডাইরেক্ট ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট নিয়ে চলে যাবে, কেন আমাকে সেই শেয়ারটা পাবো না। এই নিয়ে বিস্তর তর্কাতর্কি আছে, এই নিয়ে আলোচনা আছে। কিন্তু ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা, এই যে প্রশ্নটা, ডেভেলপমেন্টটা বলতে আপনি কি বোঝেন? ডেভেলপমেন্টটা বোঝেন কি আমার 100টা বিলিয়নিয়ার হলো, আমি হাঙ্গার ইন্ডেক্সে 105-এ চলে গেলাম। দিস ইজ নট ডেভেলপমেন্ট, অ্যাটলিস্ট অন দি টার্মস অফ স্পিরিট অফ ইন্ডিয়া। ভারতের স্পিরিটের ডেভেলপমেন্ট যেমন 100 জন 100 কোটি আছে, আর হাঙ্গার ইন্ডেক্স পাকিস্তানের থেকে নিচে, এইটা ডেভেলপমেন্ট নয়, এটা একটা রাইটেস্ট অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা কোনদিন ছিল না। অতএব ডেভেলপমেন্টটা হচ্ছে প্রো পিপল ডেভেলপমেন্ট। আমরা নেহরুর থেকে এটা শিখেছি, আমরা ইন্দিরা গান্ধীর থেকে এটা শিখেছি যে ডেভেলপমেন্টটা সব জায়গায় স্প্রেড হবে, সমস্ত প্রান্তিকতম মানুষের কাছে অবধি উন্নয়ন পৌঁছবে। এবং সেইটা পৌঁছানোর জন্য আমার 100 কোটির 100 জনটা ইম্পর্টেন্ট নয়, হাঙ্গার ইন্ডেক্সটা কমানো, বিপিএলটা কমানো, মানুষের কাছে খাওয়া দাওয়া, এডুকেশন, হেলথ পৌঁছে দেওয়া, এবং সেই কাজটা আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইজ আ মডেল। আমি এইখান থেকে একটু বিমলদার এই প্রশ্ন, এই যে প্রান্তিকতার রাজনীতি, প্রান্তিক মানুষ, 2014-তে আমার পরিষ্কার মনে আছে ভারতবর্ষ জুড়ে তার আগে একটা বেকারত্বের হাওয়া, অল্প বয়সী ছেলেরা তখন সমস্যারে সুর মেলাচ্ছে, মোদি হ্যাঁ তো মুমকিন হয়। আজ কিন্তু সেই সুর অনেক স্তীমিত। প্রান্তিকতার রাজনীতি বা সেই প্রান্তিক মানুষগুলো অনেক আশা ধরেছিল, কিন্তু কোথাও ওই যে ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু যতটা যে রকেট মানে গতিতে ভারতবর্ষের শুধু নয় এশিয়ার দুজন শিল্পোদ্যোগী হয়েছে, তারা ভারতীয় এবং তা হয়েছে, কিন্তু ইন্ডেক্স অন্য জায়গায় কোথাও একটা জায়গায় কিন্তু সে একটা অভিমানের সুর কখনো কখনো কিন্তু শুনতে পাই রাস্তাঘাটে চলে ফিরতে। কি পেলাম এটা বিজেপির কাছ থেকে? আমি একটা কথা বলি, 100 জনের মধ্যে 3টে লোক 4টে লোকের অভিমানের সুর সর্বত্র শোনা যেতেই পারে, সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হতেই পারে। সেই সুরকে নিশ্চয়ই আমি তার গলাটা চেপে রাখবো না, তার কথাটাও আমি শুনবো, এটাই গণতন্ত্র। আমার কথা হচ্ছে যে
এই ভারতবর্ষে আমি উন্নয়নের মডেলের কথা বলছিলাম, প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পৌঁছে দেওয়া, প্রান্তিক মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়া, প্রান্তিক মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া। জাস্ট আমি মনে করি যে ভারতবর্ষে যতই রাইটিস্ট বলা হোক না কেন, ভারতীয় জনতা পার্টিকে আমরা মডেল ধরবো না কেন? যে ভারতীয় জনতা পার্টি কৃষকদের কাছে কৃষকদের যে সম্মান নিধি পৌঁছে দিতে পারছে, আপনি তাকে প্রো পিপল বলবেন না? যে ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় একটি হেলথ ইন্স্যুরেন্স স্কিম চালু করতে পেরেছে, তাকে আপনি প্রো পিপল বলবেন না? যে ভারতীয় জনতা পার্টি, আপনি জাস্ট, আমি তো সেই জন্য বললাম আপনি অন্যদিন একটা আলোচনা করুন, যে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে সেখানে এই যে বাড়ি তৈরি গরিবদের, তার পরিসংখ্যান আমি দেবো, আমি জাস্ট পরিসংখ্যানটা দেবো। ফলে একদিকে আধুনিকতা, সামনের দিকে এগোনো, অন্যদিকে মানুষের কাছে উন্নয়নকে পৌঁছে দেওয়া, সেটা মদ বিক্রি করে নয়, অন্যভাবে। আজকে যখন গোটা বিশ্বে চীনের কাছ থেকে ক্যাপিটাল সরে আসছে, সেখানে ভারতবর্ষে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে। দিল্লির কাছাকাছি জায়গায় বড় বড় মোবাইল কোম্পানিগুলো মোবাইল তৈরি করছে। ভারতবর্ষ বিশ্বের বড় মোবাইল হাব হতে চলেছে। ভারতবর্ষ, আর একটা লাইনে শেষ করি, বা ইলেকট্রিকের গাড়ি যখন আসছে ভারতবর্ষে, গুজরাট এবং কর্ণাটক এটা এবার ইলেকট্রিকের গাড়ি তৈরি করে পৃথিবীকে সাপ্লাই করবে। এটাকে আপনি যদি উন্নয়ন না করেন, আপনি শুধু বলেন মানুষকে 500 টাকা দিলাম, আর একে 1000 টাকা দিলাম, একে 200 দিলাম, একে 300 দিলাম, এটাই উন্নয়ন। আমি মনে করি এটাকে যদি উন্নয়ন ধরেন, হবে কি ওই চারবাক দর্শনের মতো, ঋণং কৃত্তা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। আজকে খেয়ে তো নিলাম, বামফ্রন্ট ধার রেখে গেছিল 1,86,000 কোটি টাকা, এখন দাঁড়িয়ে গেছে 4,80,000 কোটি টাকা। এই তো ডেভেলপমেন্ট। ঋণ করছি, খেয়ে নিচ্ছি, খান। ওকে, সত্যি চারবাক দর্শনের কথা যখন এসছে, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, ঋণ করে যেরকম একটা হতে পারে না, তবে এই ঋণের ফাঁদ থেকে বার হওয়ার জন্য পশ্চিমবঙ্গ কি সর্বশেষ চেষ্টা করেনি? কতটা কেন্দ্র থেকে আজও সেই সুর, যেটাকে অনেকে বলতে চাইছেন আঞ্চলিকতাবাদ, কিন্তু সেই আঞ্চলিকতাবাদ একের পর এক আমরা দেখতে পাচ্ছি কনস্টিটিউশনে, যেখানে ক্রমশ কেন্দ্রের হাতে ক্ষমতা পুঞ্জীভূত হচ্ছে। ফলে তার গ্রোথটা ডেফিনেটলি না হলে রাজ্যগুলোর, কিন্তু রাজ্যের সাথে বিবাদ, ডিসকন্টেন্ট, এই বিবাদ মেটাতে গিয়ে অনেক সময় নিরস্ত্র সাধারণ আম ভারতীয় যেন অপার নয়নে চেয়ে থাকে কবে তার কাছে গিয়ে সত্যিকারের একটা পৌঁছবে এবং কি পদ্ধতিতে পৌঁছবে। বিশ্বজুড়েই বিতর্ক চলছে, বিশ্বজুড়ে জবলেস গ্রোথ, নানা কিছুর মধ্যে দিয়ে উন্নয়নটাকে কী যাবে এবং মানুষ কীভাবে তার মধ্যে সামিল হতে পারবে। পশ্চিমবঙ্গ কতটা জায়গা রয়েছে, বিরতির পর আবারও ফিরছি, বিতর্ককে আরও আরেক দূর অবধি পৌঁছে দেব দায়িত্ব নিয়ে। সঙ্গে থাকুন।